ওটা তোমার একদম করা উচিত হয়নি রায়ান। এভাবে অচেনা অজানা একজন লোককে বিশ্বাস করা উচিত নয়। তোমার এই বিষয়ে সাবধান থাকা দরকার ছিল। রায়ানও নিজের ভুলটা বুঝতে পেরে বলে, তুমি ঠিক বলেছো নতুন মা, এভাবে অচেনা মানুষকে বিশ্বাস করা আমার উচিত হয়নি। কিন্তু এখন কি করব আমরা? আমার এখানে খুব ভয় লাগছে। আমাকে এখান থেকে নিয়ে চলো না। মেহুল যদিও নিজেই ভেবে পাচ্ছিল না কি করবে সে, কিভাবে এই স্থান থেকে মুক্তি পাবে, কিন্তু সে রায়ানকে এগুলো বলতে চাইছিল না, কারণ রায়ান ছোট মানুষ, এমনিতেই অনেক ভয় পেয়ে আছে। তাই মেহুল বলে, কোনো চিন্তা নেই, আমরা এখান থেকে বেরোতে পারবো। শুধু আমার উপর একটু ভরসা রাখো। রায়ান একটু শান্ত হয়। মেহুল ভাবতে থাকে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি লাভ করবে তারা। অন্তর চৌধুরী ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত 12টা বেজে গেছে। মেহুল রাত 8টায় বেরিয়ে গেছে। এখন তো আর আসার নামগন্ধ পাচ্ছি না। সে কি আদৌ আসবে, নাকি আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে চলে গেছে? অন্তর চৌধুরীর এমন কথা বাড়ির লোকের চিন্তা আরো বাড়িয়ে দেয়। আমিন আক্তার বলল, এত রাত অবধি বাড়ির বউ বাড়ির বাইরে? আমার এখন খুব ভয় করছে। মেয়েটার কোনো বিপদ আপদ হলো না তো? আকাশেরও খুব দুশ্চিন্তা হচ্ছিল। আকাশ বলে, আমি মেহুলকে অনেকবার কল করেছি, কিন্তু কিন্তু ওর ফোন বন্ধ দেখাচ্ছে। এখন কি করা যায়? আশিক বলে, এভাবে হাত গুটিয়ে বসে থেকে অন্তত লাভ নেই। আমাদের কিছু একটা করতে হবে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, যাতে কোনো বড় বিপদ হওয়ার আগেই কোনো স্টেপ নিতে পারি। ভাবি তো আমাদের কাউকে সাথে না নিয়েই একাই বেরিয়ে গেল, আমাদের কোনো কথাও শুনলো না। এখন দেখি আমি যাই ভাবিকে খুঁজতে, দেখি খুঁজে পাই কিনা। আশিক যেতে চাইলে আকাশও বলে, চলো আমিও যাব তোর সাথে। অন্তর চৌধুরী তাদের মাঝখানে বলে, একদম না। তুমি ভুল করার চেষ্টা করবে না। তুমি আমার সন্দেহের তালিকায় সবার আগে রয়েছো। তোমাকে এভাবে আমি যেতে দিতে পারি না। কে বলতে পারে এসব তোমাদের সাজানো নাটক নয়? তোমরাই হয়তো এসব নাটক সাজিয়েছো পালিয়ে যাওয়ার জন্য। আকাশ রাগান্বিত হয় এবং বলে, আমার স্ত্রী এত রাতে নিখোঁজ, আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? তুমি আমাকে আর বাধা দিতে পারো না। আমি তোমার কোনো কথা শুনবো না। কথাটা বলে অন্তর চৌধুরীকে ধাক্কা দিয়ে চলে যায় আকাশ। অন্তর সেদিকে তাকিয়ে বলতে থাকে, অনেক বড় ভুল করলে তুমি আকাশ খান। এর পরিণাম তোমাকে ভোগ করতেই হবে। আকাশ ও আশিক একসাথে বেরিয়ে আসে বাড়ি থেকে। আশেপাশে বিভিন্ন জায়গায় তারা মেহুলের খোঁজ করতে থাকে, কিন্তু মেহুলের কোনো খোঁজ পায় না। আশিক নিজের চেনা পরিচিত এক দোকানদারকে মেহুলের ছবি দেখিয়ে তার কথা জিজ্ঞেস করলে লোকটি বলে, আমি তো ওই মহিলাকে দেখেছি। আমাদের দুলালের ট্যাক্সি করে কোথাও যেন গিয়েছিল। যাওয়ার সময় খুব চিন্তিত দেখাচ্ছিল, মনে হয় খুব তাড়াই ছিল। আকাশ বলে, কে এই দুলাল? আমাকে তার সন্ধান দিন। দুলাল তো আমাদের এলাকারই ছেলে। ওই যে ট্যাক্সিটা দেখতে পাচ্ছেন, ওটাই দুলালের। আকাশ আর আশিক দেরি করলো না, দ্রুত দুলালের ট্যাক্সির সামনে চলে গেল। দুলালকে মেহুলের ছবি দেখিয়ে বলল, এই মহিলাকে কোথায় নামিয়ে এসেছো তুমি? সত্যি করে বলো। দুলাল প্রাথমিকভাবে খুব ভয় পেয়ে যায়, তাই আমতা আমতা করে বলে, আমি চিনি না এনাকে। আশিক তখন রেগে দুলালকে একটা ঘুষি দিয়ে বলে, একদম মিথ্যা কথা বলবে না, আমরা সব জানি। ভালোই ভালোই সত্য কথা বলো, না হলে তোমাকে আমরা পুলিশে দেবো। দুলাল এবার অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে বলে, আপনারা আমার ট্যাক্সিতে উঠুন, আমি আপনাদের ওই স্থানে নিয়ে যাচ্ছি যেখানে ম্যাডামকে আমি নামিয়ে দিয়ে এসেছি। দুলালের কথা শুনে আকাশ ও আশিক তার ট্যাক্সিতে উঠে পড়ে। দুলাল ট্যাক্সি চালানো শুরু করে। আকাশ মনে মনে বলে, তুমি আর কোনো চিন্তা করো না মেহুল, আমি আসছি তোমাকে বাঁচানোর জন্য। অন্যদিকে মেহুল রায়ানকে নিজের কোলে নিয়ে বসে আছে। সে শুধু একটা সুযোগ খুঁজতে থাকে, কিভাবে এ স্থান থেকে বেরোনো যায়। একটু পর সুযোগ পেয়ে যায়। একজন লোক খাবার নিয়ে ভেতরে ঢোকে। যেই না তাদের সামনে খাবার রাখে, সেই সময় মেহুল লোকটির জায়গা মতো লাথি মেরে রায়ানকে কোলে নিয়ে দেয় এক ছুট। লোকটি মাটিতে লুটিয়ে চিৎকার করে তার সহযোগীকে ডাকে। তার সহযোগী মেহুল ও রায়ানের পেছনে তাড়া করে। মেহুল প্রাণপণে ছুটতে থাকে, কেননা তার উদ্দেশ্য যে করেই হোক এখান থেকে পালিয়ে যাওয়া। মেহুল ছুটতে ছুটতে হঠাৎ একটা জায়গায় পা আটকে যায়। রায়ানকে শক্ত করে আগলে রাখে মেহুল। এমন সময় পেছন থেকে লোকটা এসে বলে,
কি ভেবেছিলি খুব সহজেই পালিয়ে যেতে পারবি? মেহুল হাত মুঠো করে হাতে ধুলা নেয়, তারপর সেগুলো লোকটির চোখে ছুঁড়ে দেয়। এবার দৌড়ে উঠে দৌড় দেয়। মেহুল রায়ানকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল, এমন সময় কেউ একজন তার সামনে দাঁড়ায়। রায়ানের দিকে বন্দুক তাক করে বলে, বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে দাও, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দিব। মেহুল কি করবে বুঝতে পারে না, আর কোনো উপায় খুঁজে না পেয়ে রায়হানকে লোকটির দিকে কোলে তুলে দেয়। চোখের নিমিষেই লোকটি একটি গাড়িতে করে রায়ানকে নিয়ে গায়েব হয়ে যায়। মেহুল গাড়িটির পেছনে দৌড়ানোর বৃথা চেষ্টা করে। মেহুল হতাশ হয়ে যায়, এত কিছু করেও সে রায়ানকে রক্ষা করতে পারল না। হতাশ হয়ে রাস্তার মধ্যেই বসে কাঁদতে থাকে সে। এমন সময় আকাশ ও আশিকের আগমন ঘটে সেখানে। তারা ট্যাক্সি চালকের সাহায্যে এখানে আসতে পেরেছে। মেহুলকে রাস্তা থেকে টেনে তোলে আকাশ। মেহুল আবেগপ্রবণ হয়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশকে জড়িয়ে ধরে অবস্থাতেই বলে, আমি পারলাম না রায়ানকে বাঁচাতে, ওই শয়তানগুলো রায়ানকে নিয়ে গেল। আকাশ মেহুলকে ভরসা দেয়, মেহুলকে আশ্বাস দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না মেহুল, আমরা রায়ানকে ফিরিয়ে আনবই। এখন বাড়ি চলো। আকাশের কথায় মেহুল ভরসা পায়, তাই সে চলে আসে বাড়িতে। আকাশ ও মেহুলকে একা বাড়িতে ফিরতে দেখেই অন্তর চৌধুরী তাদের সামনে এসে বলে, একা এসেছো কেন তোমরা? রায়ান কোথায়? আমার ভাগ্নিকে তার মানে ফিরিয়ে আনতে পারোনি তোমরা? আমি আগেই জানতাম তোমরা আমায় মিথ্যা আশ্বাস দিচ্ছ। ঠিক আছে, এবার আমি অন্য উপায়ে সবকিছু সামনে আনবো। এক্ষুনি আমি পুলিশকে ফোন করছি, তারপর তারাই যা করার করবে। মেহুল বলে, বিশ্বাস করুন, আমি রায়ানকে প্রায় উদ্ধার করেই আনছিলাম, কিন্তু মাঝপথে কেউ একজন আমার মাথায় বন্দুক ঠেকিয়ে ওকে নিয়ে চলে গেল। এসব নাটক অন্য কোথাও গিয়ে করো, আমার সামনে এসব নাটক করে কোনো লাভ নেই। আমি খুব ভালো করেই জানি আকাশ রয়েছে এসবের পেছনে। এখন তো এর প্রমাণও আমার হাতে আছে। আশিক বলে, কি প্রমাণ আছে তোমার হাতে বলো, আমাদেরও দেখার সুযোগ করে দাও সেই প্রমাণ। অন্তর চৌধুরী বলে, সেই প্রমাণ না হয় আমি পুলিশকেই দেব, তারপর তারা যা করার করবে। অন্তর চৌধুরী পুলিশকে ফোন করে। আশিক আকাশের কাছে এসে বলে, ভাইয়া, আমার মনে হয় এই অন্তরা চৌধুরী বেশ ভালোই ষড়যন্ত্র করেছে আমাদের বিরুদ্ধে। তুমি এখানে থাকলে সেটা তোমার নিরাপত্তার জন্য হুমকি হবে। তার থেকে ভালো তুমি কিছুদিন আত্মগোপনে থাকো। এর মধ্যে আমরা ঠিকই রায়হানকে খুঁজে বের করব। আশিকের কথায় মোটেও রাজি হয় না আকাশ। সে আপত্তি জানিয়ে বলে, মোটেও আমি এমন করব না। আমি কোনো অপরাধ করেছি নাকি যে এভাবে পালিয়ে বেড়াবো? আমার কোনো ভয় নেই। মেহুল তাদের আশেপাশে আসে। তাদের সব কথোপকথন শুনেছে মেহুল। সেও আকাশের সাথে একমত জানিয়ে বলে, এখন যদি আকাশ পালিয়ে যায় তাহলে পুলিশ ওকেই অপরাধী ভাববে, তাই এমন কিছু করার দরকার নেই। আমি জানি যারা অন্যায়ের পথে, সত্যের পথে থাকে তাদের ক্ষতি করা এত সহজ নয়। আর আকাশ কোনো অন্যায় তো করেনি, তাই অন্তর চৌধুরী যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না। জয় সব সময় সত্যেরই হয়। আশিক আর কিছু বলতে পারল না। অন্তর চৌধুরী কল করে পুলিশকে ডাকলো। পুলিশ বাড়িতে আসা মাত্রই অন্তর চৌধুরীকে তাদের উদ্দেশ্য করে বলল, স্যার, এই লোকটাই আমার ভাগ্নিকে কিডন্যাপ করেছে। ওকে অ্যারেস্ট করে বেদম ধোলাই দিন, দেখবেন সব সত্য ও সামনে বলে দেবে বাধ্য হয়ে। মেহুল চিৎকার করে বলে, আপনারা কোনো প্রমাণ ছাড়া এভাবে আমার স্বামীকে গ্রেফতার করতে পারেন না। অন্তর চৌধুরী বলে, আমার কাছে আছে প্রমাণ, আমি যথাসময়ে পুলিশকে দেব সেগুলো। অন্তর চৌধুরী একজন বড় বিজনেসম্যান, তাই তার অনেক প্রভাব রয়েছে। তাছাড়া পুলিশের ওপর মহল থেকে আদেশ আছে, তাই পুলিশ সদস্যরা আকাশের হাতে হাতকড়া পরায়, গ্রেফতার করে নেয় তাকে। এরপর তাকে নিয়ে যেতে চায়। আমিনা আক্তারের পুলিশের কাছে অনুরোধ করে বলে, দয়া করে আমার ছেলেটাকে এইভাবে নিয়ে যাবেন না। আমার ছেলের কোনো অন্যায় করেনি। ওই রায়ান ওর নিজের ছেলে না হলেও ওকে এতদিন নিজের সন্তানের মতোই মানুষ করেছে। ওর কোনো ক্ষতি করতে পারে না আকাশ। পুলিশ কারো কোনো কথা শুনল না, আকাশকে গ্রেফতার করে নিয়ে গেল। মেহুল শেষবারের মতো আকাশের সামনে এসে বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে উদ্ধার করে আনবই। এটা আমার প্রতিজ্ঞা, যা অবশ্যই পূরণ করব। আকাশকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর
আশিক মেহুলের সামনে এসে বলে। এখন আমাদের কি করা উচিত ভাবি? মেহুল বলে, আমার তো ওই অন্তর চৌধুরীর উপরেই সন্দেহ হয়, মনে হচ্ছে সেই করাচ্ছে এসব। আশিক বলে, যদি এমন হয়ে থাকে তাহলে তার সত্য জানতে আমাদের বেশি সময় লাগবে না, কারণ তার উপর গোয়েন্দাগিরি করার জন্য আমি অলরেডি একজনকে পাঠিয়েছি। মেহুল বুঝতে পারে না কিছুই। না বুঝতে পেরে আশিককে প্রশ্ন করে, গোয়েন্দা মানে তুমি কি বলতে চাইছো? সময় হলে তোমরা সবাই জানতে পারবে। এখন শুধু এইটুকু জেনে রাখো, আমি একটা ব্যবস্থা করে রেখেছি। অন্তর চৌধুরী তার এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বন্ধুর অ্যাকাউন্টে অনেক টাকা পাঠিয়ে দেয়। তারপর তাকে ফোন করে বলে, তোকে অনেক ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্য। এখন শুধু দেখিস যাতে ওই আকাশ সহজে জেল থেকে বেরোতে না পারে। অন্তর চৌধুরীর সেই বন্ধু বলে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, টাকার জন্য আমি সব কিছু করতে পারি, তোর কাজ হয়ে যাবে। অন্তর চৌধুরী ফোন কেটে দিয়ে বলে, এইবার আমার প্ল্যান একদম সঠিক কাজে লেগেছে। আমাকে তো এত কিছু করতেই হতো না যদি না বাবা তার অর্ধেক সম্পত্তি নিজের মেয়ের স্বামী আর নাতির নামে লিখে দিয়ে না যেত। আমি তো প্রথমে অন্তরাকে নিজের পথের কাঁটা ভেবেছিলাম, তাই তাকে উপড়েও ফেলেছিলাম। তখন ভেবেছিলাম সব হয়তো ঠিক হয়ে যাবে, কারণ আমি ভেবেছিলাম বাবা হয়তো তার অর্ধেক সম্পত্তি অন্তরার নামে লিখে দিয়েছে। কিন্তু পরে জানতে পারলাম অন্তরার নামে না, তার স্বামী ও সন্তানের নামে লিখে দিয়েছে। তখন থেকে নানাভাবে চেষ্টা করেছি সম্পত্তি হাতানোর, কিন্তু সফল হয়নি। অবশেষে ওই মেহুলের সাথে আকাশের বিয়ে ঠিক করলাম। ভাবলাম ওকে ভয় দেখিয়ে ওর দ্বারাই নিজের স্বার্থ হাসিল করব, কিন্তু সেটা তো হলো না। উল্টো ওই মেহুল আমার বিপক্ষেই চলে গেল। এখন আমি একদম সঠিক স্টেপ নিয়েছি। এবার দেখি তোমরা কি করে আমার বিরুদ্ধে লড়াই করো। অন্তর চৌধুরী হাহা করে হাসতে থাকে। একটু দূরে দাঁড়িয়ে কেউ তার সম্পূর্ণ কথা রেকর্ড করে নেয়। তারপর যে কথাগুলো রেকর্ড করেছিল সে বলে, তোমাকে ফাঁসানোর যথেষ্ট উপায় আমার হাতে এখন এসে গেছে অন্তর চৌধুরী, তুমি অনেক কিছু করেছো, এখন দেখো আমি কি করি। কথাগুলো বলে সে দূরে সরে আসে। অন্তর চৌধুরী বুঝতে পারে কেউ তার উপর নজর রাখছে। তার কথাগুলো রেকর্ড করতেও সে দেখে নেয়, তাই সে দৌড়ে রেকর্ডকারীকে ফলো করতে থাকে। রেকর্ডকারী কালো হুডি ও মাস্ক পরেছিল। অন্তর চৌধুরী এক পর্যায়ে তাকে ধরে ফেলে, এরপর তার মুখের মাস্ক সরিয়ে দেয়। মাস্ক সরিয়ে মেহুলের বোন তথা নিজের গার্লফ্রেন্ড পিহুকে দেখে হতবাক হয়ে যায়। পিহুকে উদ্দেশ্য করে বলে, তোমার এত সাহস আমার সাথে থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো? এখন দেখো আমি তোমার কি অবস্থা করি। তোমার এমন হাল করব যে ভবিষ্যতে কেউ আমার সাথে লাগতে আসার আগে 10 বার ভাববে। কথাটা বলেই পিহুকে টানতে টানতে একটি নির্জন স্থানে নিয়ে যায় অন্তর। তারপর পিহুকে রেপ করে এরপর একের পর এক ছুরি চালায় পিহুর বুকে। এক পর্যায়ে পিহু নিস্তেজ হয়ে যায়। আশিকের ফোনে একটি ভিডিও আসে। মূলত পিহুই তাকে ভিডিওটি পাঠিয়েছে। পিহু ও আশিকের অনেক বছরের গোপন রিলেশনশিপ। তাদের এই সম্পর্কের কথা কেউ জানে না। আশিক যখন সন্দেহ করে যে অন্তর চৌধুরী তাদের পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, তখন পিহুকে লাগিয়ে দেয় তার পিছনে। উদ্দেশ্য ছিল যে করেই হোক অন্তরের মুখোশ উন্মোচন করা, তথা তার কি পরিকল্পনা সেই সম্পর্কে খোঁজ খবর রাখা। ভিডিওটি দেখে আঁতকে ওঠে আশিক, কারণ সেখানে অন্তর চৌধুরী নিজের সব কৃতকর্মের দায় স্বীকার করে নিয়েছে। কিন্তু ভিডিওর শেষের দিকে দেখা যাচ্ছে অন্তর চৌধুরী পিহুকে ফলো করছে। এটা দেখেই ভয় পেয়ে যায় আশিক। তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে পিহুকে বাঁচানোর উদ্দেশ্যে। আশিক ভিডিওতে দেখতে পায় স্থানটিতে চলে আসে। রাস্তার মধ্যে রক্ত দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আশিক। দেখে মনে হচ্ছে কেউ একটা কিছু টেনে টেনে নিয়ে গেছে রাস্তা দিয়ে। সেই রক্তের দাগ অনুসরণ করে আশিক চলে আসে একটি কবরস্থানে। সেখানে এসে দেখতে পায় অন্তর চৌধুরী একটা কবরের মাটি খুঁড়ছে। আশিক ভালোভাবে তাকিয়ে দেখতে পায় পিহু মাটিতে পড়ে আছে, অর্থাৎ পিহুর দেহ। কিন্তু আশিক বুঝতে পারছিল না পিহু বেঁচে আছে কিনা। এমনকি সে এটারও ঠাউর করতে পারছিল না যে অন্তর চৌধুরীর সামনে যাওয়া উচিত হবে কিনা। কিছু সময় ভেবে আশিক সিদ্ধান্ত নেয় পুলিশকে ফোন করবে, কারণ অন্তর চৌধুরীর বিরুদ্ধে সব প্রমাণ আছে তার হাতে। আশিক আর সময় নষ্ট না করে পুলিশকে ফোন দেয়। পুলিশকে ভিডিওটা পাঠায়, সাথে এটাও বলে এক্ষুনি উক্ত কবরস্থানে চলে আসতে। আশিক অন্তর চৌধুরীর দিকে তাকিয়ে বলে, অনেক পাপ করে ফেলেছ তুমি মিস্টার অন্তর চৌধুরী, কিন্তু আর নয়।
এবার তোমার সব পাপ বিনাশের পালা। আজ তোমাকে আমি উপযুক্ত প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দেব। পুলিশের আসতে দেরি হচ্ছিল। এর মধ্যে অন্তর চৌধুরী পিহুর দেহটা কবরে রেখে দিচ্ছিল, যার কারণে আশিক ভয় পেয়ে যায়, কারণ পিহুর বেঁচে থাকার যথেষ্ট চান্স রয়েছে। আশিক আর বেশি কিছু না ভেবে দৌড়ে চলে গেল অন্তর চৌধুরীর সামনে। তারপর তাকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রাগী গলায় বলে, তুই কি করেছিস আমার পিউর সাথে? ওর কিছু হয়ে গেলে কিন্তু আমি তোকে ছাড়বো না, এ কথাটা মাথায় রাখিস। অন্তর চৌধুরী বাঁকা হেসে বলে, আর কোনো কিছু করাই বাকি রাখিনি। তুই কি ভেবেছিলি নিজের প্রেমিকা দিয়ে আমার উপর নজরদারি করবি আর আমি কিচ্ছু বুঝতেও পারবো না? ভুল ভেবেছিলি তুই। দেখ তোর প্রেমিকার আমি কি হাল করেছি, এতক্ষণে হয়তো মরেও গেছে। আশিক পিহুকে আগলে নেয়। পিহুর দেহটা জড়িয়ে কান্না মিশ্রিত গলায় বলে, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না পিহু, চোখ খুলো। পিহুর পালস রেট চেক করে আশিক বুঝতে পারে সে এখনো বেঁচে আছে। তাছাড়া পিহুর নিঃশ্বাসও ততক্ষণ চলছিল। এর মধ্যে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়। তারা পুরো কবরস্থান চারদিক থেকে ঘিরে নেয়। অন্তর চৌধুরী পালানোর আর কোনো পথ খুঁজে পায় না। পুলিশের কাছে অন্তর চৌধুরীর বিপক্ষে যথেষ্ট প্রমাণ থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। আশিক পুলিশ অফিসারদের বলে, একটা গাড়ির ব্যবস্থা করুন প্লিজ, এই মেয়েকে এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে, না হলে ওকে বাঁচানো যাবে না। পুলিশ তাদের সাথে করে আনা একটা গাড়ির ব্যবস্থা করে দেয়। আশিক পিহুকে নিয়ে যেতে ধরে, তখন অন্তর চৌধুরী বলে, আজকে কাজটা তুই ভালো করলি না আশিক। কি ভেবেছিস আমি জেলে গেলে তুই খুব ভালো থাকবি? সেটা হবে না। আমি একদিন না একদিন জেলের বাইরে আসবই। আমার সর্বোচ্চ কয়েক বছরের কারাদণ্ড হবে, তারপর ঠিকই ফিরতে পারবো। কিন্তু যেদিন আমি ফিরবো সেদিন তোকে আর না হয় তোর সন্তানের জীবনের সর্বনাশ নিয়ে আসবো, এটা আমার ওয়াদা। পুলিশ অন্তর চৌধুরীকে টানতে টানতে নিয়ে যায়। আশিক ও পিহুকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। মেহুলের ফোনে কেউ একজন কল করে। মেহুল ফোনটা রিসিভ করা মাত্রই রায়ানের গলা শুনতে পায়। রায়ান বলে, নতুন মা, আমাকে বাঁচাও, এরা সবাই কোন একটা জায়গায় আমাকে বন্দি করে রেখেছে। মেহুলের মনে পড়ে যায় কয়েকদিন আগেই সে রায়ানকে নিজের ফোন নম্বর মুখস্থ করিয়ে দিয়েছিল, তাই হয়তো সে কল করতে পেরেছে। মেহুল আর দেরি না করে আকাশকে সব কিছু জানায়। আকাশ তার এক বন্ধুকে কল সেন্টারের কাজ করে, তার মাধ্যমে ফোন কলের লোকেশন বের করে নেয়। লোকেশন পাওয়া মাত্রই রায়ানকে আনার জন্য আকাশ ও মেহুল ছুটে যায়। একটি পুরাতন গুদাম ঘরের সামনে দাঁড়িয়ে দুজনে আকাশ ও মেহুল পুলিশকে জানিয়ে রেখেছিল, তাই একটু পর পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশের সাহায্যে তারা দুজনে গুদাম ঘরের ভেতরে প্রবেশ করে। ভেতরে অনেক গুন্ডা ছিল। পুলিশ অনেক লড়াই করে রায়ানকে উদ্ধার করে। রায়ানকে ফিরে পাওয়া মাত্রই তাকে কোলে তুলে নেয় মেহুল। রায়ান মেহুলকে বলে, আমি জানতাম না তোমরা তুমি আমাকে বাঁচাতে পারবে। দুজনকে নিয়ে একটি সুন্দর দৃশ্যের সৃষ্টি হয়, যার সাক্ষী হয় সবাই। কিছু কিছু সম্পর্ক সত্যি রক্তের সম্পর্ক থেকেও নিবিড় হয়, যে সম্পর্ক তৈরি হয় আবেগ দিয়ে, যাকে আমরা বলি আবেগময় সম্পর্ক। রায়ানকে নিয়ে সুষ্ঠুভাবে বাড়িতে ফিরতে পারে তারা দুজনে। পুলিশের জিজ্ঞাসাবাদে গুন্ডারা স্বীকার করেছে অন্তরই তাদের দ্বারা এসব করিয়েছে, মানে রায়ানের অপহরণের পেছনে তারই হাত রয়েছে। মেহুল যখন রায়ানকে বাড়িতে ফিরিয়ে এনে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল, তখনই তার কাছে আসে একটি দুঃসংবাদ। মেহুলের মা সিতারা বেগম মেহুলকে ফোন করে বলে, তাড়াতাড়ি হাসপাতালে চলে আয় মেহুল, পিহুর অবস্থা খুব খারাপ। বলেই কাঁদতে শুরু করেন সিতারা বেগম। মেহুল তার মাকে জিজ্ঞাসা করে, কি বলছো তুমি? কি হয়েছে পিহুর? তুই এখানে আয়, তাহলে সব বুঝতে পারবি। মেহুলের খুব দুশ্চিন্তা হতে থাকলো। দুপুরে রায়ানকে খাইয়ে সে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আকাশ অফিসে চলে গিয়েছিল। তাকে মেহুল একাই হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে সবার আগে তার সাথে দেখা হয় আশিকের। আশিককে দেখে বেশ অবাক হয়ে যায় মেহুল। আশিককে প্রশ্ন করে, তুমি এখানে কি করছো? আশিক মেহুলের সব ঘটনা খুলে বলে। সব শুনে মেহুল বুঝতে পারে কি কি হয়েছে। পিহুর জন্য তার চিন্তা হওয়ায় সে ছুটে যায় হাসপাতালের ভেতরে। এখানে গিয়ে কেবিনের বাইরে সিতারা বেগম ও মেহুলের বাবাকে মেহুল সিতারা বেগমের কাছে জানতে চায়, পিহুর অবস্থা এখন কেমন? বেশি ভালো নয় রে, জানি না কি হবে। মেয়েটাকে বাঁচানো যাবে তো? যদিও মেহুল নিজে অনেক
বেশি দুশ্চিন্তাগ্রস্ত ছিল। তবুও সে ভয় পায় না। ভয় না পেয়ে নিজের মা বাবাকে সাহস জুটিয়ে বলে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আসলেই কি সব ঠিক হবে? এই চিন্তায় ঘুরছিল সকলের মাথার মধ্যে। পিহুর অসুস্থতার মধ্যেই ডাক্তার আরও একটি খারাপ সংবাদ দেয় যে পিহুকে রেপ করা হয়েছে, যা শুনে সবাই হতবাক হয়ে যায়। আকাশ অফিসে নিজের কেবিনে বসেছিল। সে ভাবছিল কিভাবে সে জেল থেকে মুক্তি পেয়েছিল। পুলিশ তাকে গ্রেফতার করার পর যখন থানায় নিয়ে যায়, তখনই অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় অন্তর চৌধুরী তার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বন্ধুকে ঘুষ দিয়ে আকাশকে গ্রেফতার করার কথা বলা হয়েছে। ভিডিওটি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়। পুলিশ কর্মকর্তারা জনগণের রোষের মুখে পড়ে যায়, যার পরিপ্রেক্ষিতে এর সাথে জড়িত থাকা পুলিশ অফিসারের চাকরি চলে যায় এবং আকাশও জেল থেকে ছাড়া পায়। তারপর বাড়িতে ফিরে আসার পর মেহুলকে সাথে নিয়ে এবং পুলিশের সাহায্যে রায়ানকে উদ্ধার করে আকাশ। ইতিমধ্যে তার কাছে পিহুর খবর এসে গেছে, যা শুনে সে সত্যিই মর্মাহত। আকাশ হাসপাতালে ছুটে যায় পিহুকে দেখার জন্য। প্রথমে সে আশিকের মুখোমুখি হয়, কারণ সে মেহুলের কাছ থেকে সবকিছু শুনে নিয়েছে। আকাশ আশিককে ঠাস করে থাপ্পড় দিয়ে বলে,